This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে এমডিএইচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এমডিএইচ টিভি9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আর হটস্পট মানেই তো সারাদিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর বেছে নেওয়া এবং সেগুলোর ইন ডিটেল ব্যাখ্যামূলক আলোচনা আপনাদের সঙ্গে। তবে সবার আগে আজকে হটস্পটে কোন কোন ইস্যুগুলোর দিকে নজর রাখছি সেটার সঙ্গে আপনাদের পরিচয় করে নিই, কারণ আজকে কথা কম খবর বেশি হবে। আজকে প্রথম ইস্যু বন্দে চেনাব, দ্বিতীয় ইস্যু রয়েছে অনুব্রতর ইউ টার্ন, তৃতীয় বিষয় কবে ফিরবে ছেলে। এই তিনটে বিষয়ের দিকে আমরা মূলত নজর রাখবো, এর পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের দিকেও নজর রাখছি। তবে আজ শুরুতে বিগ ওয়ানে আপনাদের বেশ কয়েকটা ছবি দেখাবো, সেই বিগ ওয়ানের ছবি অবশ্যই আপনাদের কাছে আনবো। তবে প্রথমেই আমরা যে খবরের দিকে নজর রাখছি ইউ টার্নের দিকে। সেই ইউ টার্নের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে যে চেনাব অপারেশন করলেন সেদিকে নজর রাখি। जम्मू कश्मीर के नए सामर्थ्य की पहचान। मैं यहाँ विकास को रुकने नहीं दूंगा। একেবারে বিগ ওয়ানের ছবিটা দিয়ে শুরু করি। আমি বলেছিলাম না একেবারে বিগ ওয়ানের ছবিটাই নেব। দেখুন এই ছবিটা, দেখুন ছবিটা ভালো করে দেখুন এবং কোন সময় এই ছবিটা দেখছেন সেটাই হচ্ছে মূল বিষয়। কারণ বিশ্বের সব থেকে উঁচু রেল ব্রিজে দাঁড়িয়ে তেরঙ্গা ওড়াচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমান সময় দাঁড়িয়ে এই ছবি অনেক কথা বলে। কিন্তু কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনা আমাদের প্রত্যেকের জানা, ২৬ জনের মৃত্যু হয়েছে। আর জবাবে অপারেশন সিঁদুর পর্যন্ত হলো। তারপর এই প্রথম কাশ্মীরে গেলেন নরেন্দ্র মোদী, আর সেখানে এভাবে তিরঙ্গা ওড়ালেন। পরিষ্কার ভাষায় বুঝিয়ে দিলেন পাকিস্তান হাজার চেষ্টা করলেও কাশ্মীরে উন্নয়ন থামবে না। কি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শুনবো। विकास का जो वातावरण जम्मू कश्मीर में बना था वो पहलगाम के हमले से डिगने वाला नहीं है। जम्मू कश्मीर के आप सभी लोगों को नरेंद्र मोदी का वायदा है, मैं यहां विकास को रुकने नहीं दूंगा। यहां के नौजवानों को सपने पूरा करने से कोई भी बाधा अगर रुकावट बनती है तो उस बाधा को पहले मोदी का सामना करना पड़ेगा। অনেকেই বলছেন আজ কাশ্মীরে ইতিহাসের সৃষ্টি হলো। আজ কাশ্মীরে জোড়া ব্রিজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সঙ্গে আরো বেশ কিছু প্রকল্পের উদ্বোধন হলো। ভূস্বর্গে তৈরি হলো নতুন ইতিহাস। বিশ্বের উচ্চতম রেল ব্রিজ চেনাবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। উদ্বোধন হলো অঞ্জি রেল সেতুরও। অন্যদিকে কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত রুটের বন্দে ভারত এক্সপ্রেসকে গ্রিন সিগন্যাল দিলেন প্রধানমন্ত্রী। উপত্যকায় এবার ছুটবে দুটি বন্দে ভারত। কাশ্মীর সফরে মোট ৪৬,০০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সারাদিন কি করলেন তা তোমার চারপাশেই দেখতে পাচ্ছেন, সেগুলো সব উইন্ডো করে আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের দেশ উন্নতির পথে ছুটবে, কিন্তু পাকিস্তান জঙ্গি কারখানা ছাড়া আর কোনো কিছু তৈরি করতে পারছে না। যে কাশ্মীরে পাক জঙ্গিরা আক্রমণ করেছিল সেই কাশ্মীরের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিলেন নরেন্দ্র মোদী। लोग फ्रांस में, पेरिस में एफिल टावर देखने के लिए जाते हैं और ये ब्रिज एफिल टावर से भी बहुत ऊंचा है। अब लोग चिनाब ब्रिज के जरिए कश्मीर देखने तो जाएंगे ही, ये ब्रिज भी अपने आप में एक आकर्षक टूरिस्ट डेस्टिनेशन बनेगा। যখন পেহেলগাঁওয়ের ঘটনাটা ঘটেছিল তখন অনেকেই বলেছিলেন হ্যাঁ ধর্ম দেখে দেখে তো হত্যা করাই হয়েছিল। তার পাশাপাশি কাশ্মীরের উন্নয়ন নাকি সহ্য হচ্ছিল না আমাদের পড়শি দেশে, যে কারণে পড়শি দেশের জঙ্গিরা বেসিক্যালি কাশ্মীরের উন্নয়ন থামানোর জন্য, কাশ্মীরের পর্যটন ব্যবসাটাকে একেবারে ভেঙে দেওয়ার জন্য তাদের উপর হামলা করেছে, কাশ্মীরের পর্যটনের উপর হামলা করেছে। সেই পড়শি দেশকে কি কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেহেলগাঁওয়ের পর প্রথম জম্মু কাশ্মীরে দাঁড়িয়ে। কি বলেছেন শুনবো। आज 6 जून है, याद कीजिए 1 महीने पहले, ठीक 1 महीने पहले
6 मई की वो रात पाकिस्तान के आतंकियों पर कयामत बरसी थी। अब पाकिस्तान कभी भी ऑपरेशन सिंदूर का नाम सुनेगा तो उसे अपनी शर्मनाक शिकस्त याद आएगी। আর ভারতের প্রধানমন্ত্রী যখন কাশ্মীরে দাঁড়িয়ে হুঙ্কার দিচ্ছে না, তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী কি করছেন জানেন? হাতে পায়ে ধরছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, ভারতের সঙ্গে আলোচনায় বসতে পুতিনের পায়ে ধরছেন পাক প্রধানমন্ত্রী। ভারতের সঙ্গে এক টেবিলে আলোচনায় বসতে চাই, সাহায্য করুন। রাশিয়ার প্রেসিডেন্টকে চিঠি লিখে আরজি পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। অন্যদিকে বিরাবল ভুট্টো জারদারি, তিনিও তো এই সিন্ধু জলচুক্তি নিয়ে নিজের কথা বলছেন যে জল দিচ্ছে না ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই বলেছিলেন এই তো শুরুয়াত, আগে আরো অনেক কিছু দেখানো বাকি। আর এবার আমাদের নজর অনুব্রতর দিকে। আগে চাল চলুন দেখি। দেখুন, অনুব্রত মণ্ডলের কথা আপনাদেরকে বলতেই হবে, কারণ কাল এসডিপি অফিসে তো গিয়েছিলেন। শেষ পর্যন্ত 5 দিনের শেষে তিনি এসডিপি অফিসে গেলেন। 95 মিনিটে তিনি থাকলেন, কিন্তু 95 মিনিটে কি কি প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল বলুন তো? তার মধ্যে কিছু কিছু কথা যা আজ না দেখালেই নয়। প্রথম পর্বে আসবো। প্রথম পর্বে বেশ কিছু প্রশ্ন এবং উত্তর আপনাদের সামনে তুলে ধরবো। প্রথম পর্বে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ প্রশ্ন করেছিলেন, আপনি কেন আইসিকে ফোন করেছিলেন? অনুব্রত উত্তর দিচ্ছেন, কাকে ফোন, কোন ফোনের কথা বলছেন? পুলিশ আবার প্রশ্ন করছে, বোলপুরের আইসিকে আপনি ফোন করেছিলেন তো? অনুব্রত বলছেন, হ্যাঁ, আমাদের এক কর্মীর মার খাওয়া নিয়ে প্রশ্ন করেছিলাম। পুলিশ থেমে থাকেনি, প্রশ্ন করেছে, তারপর আপনি থ্রেট কেন করেন, কেন গালিগালাজ করলেন? অনুব্রত বলছেন, না, আমি তো আর কোনো কথা বলিনি। কেন আইসিকে কদর্য গালিগালাজ ও হুমকি দিলেন? এই ধরনের আর কিছুই আমার মনে নেই। অনুব্রত মণ্ডল বলছেন তার কিচ্ছু মনে নেই। মনে নেই? তাহলে ক্ষমা তো চেয়েছিলেন, ক্ষমার কথাটা কেন বলেছিলেন তখন? আর সেটা তো তখন ক্যামেরার সামনে ক্ষমা চেয়েছিলেন। একবার সেদিনের বাইকটা আপনাদের শুনিয়ে দেবো নাকি, শুনুন। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল কেউ যদি দেয় আমি তাকে অপমান করি, কোনো ঝগড়াঝাটি করতে দিই না। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ ডাকতে খাই তো অনেক, ঘুমের, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই। সেই সময় ঘুমটা ভেঙেছে। নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘি দেওয়ার খুব ভালো ছেলে, ওর বাবা বলতো আমাদের দল করতো, বাবার করার পর ও দল করে, খুব নিরীহ ছেলে, ভালো ছেলে। ওকে যখন মেরে পা হাত ভেঙে দিয়েছে আমার মনটা খুব খারাপ, নিজের রাগ সামালতে পারিনি। এটা স্বাভাবিক, আমি বলেছি, এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। যদি এটা যদি স্বাভাবিক আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয়, তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। না, বিষয়টা আমার মাথায় ঠিক পরিষ্কার হলো না যে ওষুধ খান, ঘুমের ওষুধ খান বলে তিনি হুমকি দিয়েছিলেন, আবার পুলিশের সামনে গিয়ে বলছেন তিনি ওষুধ খান বলে সবকিছু ভুলে গিয়েছেন। আর শুধু তো ক্ষমা নয়, তিনি দুবার চিঠিও লিখেছিলেন, ক্ষমা চেয়ে চিঠি লিখেছিলেন, দুঃখ প্রকাশ করে চিঠি লিখেছিলেন। তাহলে এই প্রশ্নটাও কিন্তু উঠেছিল এই জিজ্ঞাসাবাদে। এবার দ্বিতীয় পর্বের প্রশ্নোত্তর দেখুন। পুলিশ প্রশ্ন করলেন যে তাহলে ক্ষমা চাইলেন কেন? অনুব্রত কি উত্তর দিচ্ছেন, আমার নেত্রী দিদি নির্দেশ দিয়েছিলেন, উনি আমার ভগবান, উনি যা বলবেন তাই করব। তাহলে বিরোধীরাও তো সেই একই কথাই বলছেন অনুব্রত প্রসঙ্গে, তবে একটু অন্য সুরে বলছে। শুনুন তো। তিনি তার ফোন কোথায় রেখেছেন সেটা নাকি মনেই করতে পারে। মমতা ব্যানার্জির বাড়িতে আছে, ও 3 দিন 4 দিন ধরে যাচ্ছিল না। মমতা ব্যানার্জি শিখিয়ে দিয়েছে, যা যা বলতে তাই শিখিয়ে বলেছে। সবাই জানে তো এগুলো। দিদি চাইছে না তার দলের তার ভাব শিষ্যদের অসুবিধা হোক, তাই মমতা ব্যানার্জির গাইডেন্সে অনুব্রত চলছে, যা যা শিখিয়ে দিচ্ছে ফেস টাইমে। হয়তো নিজে করছে না, ফেস টাইম কেউ বিশ্বাস করছে না। এবার বাংলায় আইন যে নেই, শাসন যে নেই, বিচার যে নেই, এগুলো তার উজ্জ্বল দৃষ্টান্ত। অর্থাৎ যে কোনো মানুষের মনে হচ্ছে তিনি কিছু চেপে যাচ্ছেন, পুলিশেরও মনে হয়েছে তিনি কিছু চেপে যাচ্ছেন বা অস্বীকার করছেন। আর সেই প্রশ্ন উঠতেই অনুব্রত কি বললেন, মানে কেষ্ট কি বললেন? পুলিশ সোজাসুজি প্রশ্ন করেছেন, কেন অস্বীকার করছেন? অনুব্রত তার উত্তরে বলছেন, আমি কিছুই জানি না এইসব বিষয়, কেউ এইসব নিয়ে চক্রান্ত করছে, আমাকে বিপদে ফেলতে চায়, আমার গলা নকল করে কিছু করছে, আমি কিছুই বুঝে উঠতে পারছি না।
পুলিশ পাল্টা প্রশ্ন করেছে, তাহলে ফোনটা দিন যেটা থেকে আপনি হুমকি দিয়েছিলেন। অনুব্রত বলছেন ফোন, আমার কোনো ফোনই নেই, কিছুই বুঝতে পারছি না। মানে মোদ্দা কথা, অনুব্রত কিচ্ছু বুঝতে পারছে না, কিন্তু দুদিন চাল চলন দেখার কথা বলছেন। মানে জিজ্ঞাসাবাদ শেষে ফার্স্ট রিয়াকশন অনুব্রত মণ্ডলের যা দেখলাম, তিনি বলছেন দুদিন চাল চলন তো দেখি। মানে কার চাল চলন দেখবেন কেষ্টবাবু? এই প্রশ্ন কিন্তু আমাদের প্রত্যেককে করতেই হচ্ছে। দুদিন দেখি, তারপর আগে চাল চলন দেখি, চাল চলন দেখি, তারপর আগে চাল চলন দেখি, চাল চলন দেখি, তারপর আমরাও দেখতে চাই অনুব্রত মণ্ডল দুদিন কার চাল চলন দেখেন, তারপর কি করেন। আর এই অনুব্রত পর্ব নিয়ে যখন কথা বলছে, তখন আরো একজনের তো কথা বলতে হবে। তিনিও তো বেজায় বিপাকে পড়েছেন। তিনি হচ্ছেন হিটলার চৌধুরী, সেই ডাক্তারবাবু যিনি কেষ্টমণ্ডলকে 5 দিনের বেড রেস্টের পরামর্শ দিয়েছিলেন। হিটলার রামপুরহাট 1-এর বিএমওএইচ সরকারি কর্মী। কিন্তু অনুব্রত কাণ্ডে আরো একটা পরিচয় তার সামনে এসেছে, শান্তিনিকেতন মেডিকেল কলেজের আরএমও, সেটা আবার প্রাইভেট হসপিটাল। একজন সরকারি বেসরকারি দু জায়গায় কিভাবে কাজ করেন। আর কীর্তির সামনে আসতেই হিটলার এখন বেপাত্তা, কারণ আমরা বারবার খোঁজার চেষ্টা করেছি তাকে। জেলাটা তো বীরভূম, অনেক কিছুই সেখানে ঘটছে যা যুক্তিতে মেলানো যায় না। হিটলার বেপাত্তা, কিন্তু সরকারি খাতায় সই রয়েছে, এমনটাই তো সূত্র মারফত খবর পাচ্ছি। মানে বীরভূম জেলাতে তিনি বেপাত্তা রয়েছে, তাকে আমরা কোনোভাবে ট্র্যাক করতে পারছি না। কিন্তু সরকারি যে অফিস রয়েছে না, সরকারি যে খাতা রয়েছে, সেখানে প্রত্যেক দিন নাকি তিনি যাচ্ছেন, সই করে আসছেন। দপ্তরে না গিয়ে কিভাবে হাজিরা দিচ্ছেন হিটলার? প্রশ্ন তো আমরা করবই। আর এই প্রশ্নে বেজায় চাপে পড়েছে স্বাস্থ্য ভবন, কারণ আমরা প্রশ্নটা স্বাস্থ্য ভবন পর্যন্ত নিয়ে গেছি। আর প্রশ্ন শুনে পিঠ টান দিলেন স্বাস্থ্য অধিকর্তা স্বপন সোরেন। জবাব দিতে অস্বীকার করলেন রাজ্য স্বাস্থ্য অধিকর্তা। অনেকেই বলছেন জবাব থাকলে তো দিতেন। ডক্টর হিটলার চৌধুরী এই নিয়ে কোনো কথা বলবো না, এই নিয়ে কোনো তিনি বিওমেইচ এবং ইয়ে হতে পারেন, একই সঙ্গে দুটো পদে কি করে থাকতে পারেন স্যার? দেখুন, এখন এমন খবর নজর রাখবো যেটাতে আমার আপনার সুবিধা হবে। মানে মধ্যবিত্তকে স্বস্তি দেওয়ার জন্য না, আজ রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এবং 50 বেসিস পয়েন্ট রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিল। রেপো রেট কমানোর ফলে কোথাও হোম লোন এবং কার লোনের ক্ষেত্রে সুবিধা হতে পারে, কারণ 6% থেকে কমে হলো রেপো রেট 5.50%। বাড়িয়ে গাড়ি ঋণের সুদের হার কমতে পারে। 4 জুন থেকে 6 জুন পর্যন্ত চলেছে রিজার্ভ ব্যাংকের মুদ্রানীতি কমিটির বৈঠক, আর সেখানেই রেপো রেট কমানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর আগে এপ্রিলেও কমেছিল রেপো রেট। The reduction recommended by the MPC is for 50 basis points to 5.5%. This is with immediate effect. Consequently, the standing deposit facility rate, which is the STF rate, shall stand adjusted to 5.25%. And the marginal standing facility MSF rate and the bank rate shall stand adjusted to 5.75%. আরো একটি খবরের দিকে নজর রাখতে হবে। তপনে ঠিকাদার খুনে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে। মালদা থেকে স্কুটার চালিয়ে কাকিমা মৌমিতার বাড়ি তপনে যায় সাদ্দাম। পুলিশের সূত্রে খবর, 18 মে রাতে সাদ্দামকে খুনের পর সেই স্কুটার চালিয়ে তপন থেকে বালুরঘাটে যায় মৌমিতা। বালুরঘাটে এক আত্মীয়ের কাছে সেই স্কুটার সে রেখেছিল। শুক্রবার দুপুরে বালুরঘাট থানা পুলিশকে সঙ্গে নিয়ে সেটি উদ্ধার করলে ইংরেজবাজার থানা পুলিশ। যার কাছে স্কুটার রাখা হয়েছিল ওই আত্মীয়কে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু।